বরের গাড়ি চলে আসছে বলে সবাই তাদের গাড়ি ঘিরে ধরে। তার একটু পরেই সবাই বলা বলি করতেছে বরের গাড়ি আসে নাই, মানে বরযাত্রীর সব গাড়ি চলে আসছে, শুধু বরের গাড়ি ছাড়া। আমি জাভেদরে বলি, কিরে বর এখনো আসে নাই কেন? ও বলে, দেখ বর হয়তো বিয়ে করবে না, সেই জন্য পালাই গেছে। আরে ধুর, কি বলিস, এত সুন্দরী বউ রেখে কেউ পালাবে? হয়তো রাস্তার জ্যামে আটকা পড়ছে, একটু পরে চলে আসবে। কিন্তু অনেক সময় পার হয়ে যাওয়ার পরেও বর আসতেছে না। বরের গাড়িতে যারা যারা ছিল সবাইকে ফোন দিতেছে, সবার ফোনেই বন্ধ। মিমের আব্বুর মুখে এখন চিন্তার ছাপ দেখা যাচ্ছে। এক একজন এক এক রকম কথা বলতিছে। এইভাবে করে দুপুর পেরিয়ে সন্ধ্যা হয়ে যায়, বর আসার কোনো নাম নাই। ছেলেপক্ষের সবাই চলে যায়। তারাও অনেক চিন্তিত, কারণ তাদের ছেলেদের খুঁজে পাওয়া যাচ্ছে না। এদিকে আমি খেয়াল করি মিমের চোখে জল। ওর সব কাজিন রিলেটিভ বান্ধবীদের সাথে বসে বসে কান্না করতেছে। অনেকে তো বলতিছে এই মেয়ে অলক্ষী, আরো অনেক অনেক কথা বলতিছে মিমের নামে। আমি একটা জায়গায় দাঁড়ায়া মিমরে দেখতেছি। ঠিক সেই সময় মিমের আব্বু আমার কাছে আইসা বলে, বাবা তোমার আম্মু কোথায়? আমি হাত দিয়ে দেখিয়ে বলি যে আঙ্কেল ওই পাশটায় আছে আমার আম্মু। এরপর মিমের আব্বু আমার আম্মুর সাথে কিছু কথা বলে। পরে আমার আম্মু আমার কাছে আইসা বলে, আব্বু এখন তোমারে মিমকে বিয়ে করতে হবে। দেখতেই তো পাইতিছো লোকজনে কত রকম কথা বলতিছে। তোমার আঙ্কেল এমনিতে হার্টের রোগী, তিনি আর এসব নিতে পারতেছে না। এখন এই বিপদ থেকে তোমাকে উদ্ধার করতে হবে এদের। আমি তো অনেক খুশি, কিন্তু কাউরে কিছু বলতেছি না। আমি আম্মুরে বলি যে তুমি যা ভালো মনে করো তাই করো। এরপর মিমের সাথে আমার বিয়ে হয়ে যায়। এবার কিন্তু ও এক কথায় বিয়েতে রাজি হয়ে যায়। আমি এখন আমার বাসর ঘরের সামনে দাঁড়ায় আছে, সাথে আমার বন্ধু জাভেদ, আশিক সবাই আছে। ওরা আমাকে অনেক বলতিছে যে রুমে যাওয়ার জন্য, কিন্তু কেন জানি আজকে নিজের রুমে যাইতেও অনেক ভয় করতেছে। আশিক বলে, দোস্ত বিয়েটা তো হঠাৎ করে হয়ে গেল, তাই কিন্তু কিছু নিতে পারি নাই। আমি তারে বলি, আরে আমি কি তোদের কাছ থেকে কিছু চাইছি? এইটা শুই না জাভেদ আশিককে বলে, আরে বেটা আজকে তো কোনো রকম করে রাতটা পার করে নিবে, কালকে আমরা ওরে ওইটা দিবনি, ঠিক আছে? আমি ওদের দুইজনের কথা শুনে কিছুই বুঝতেছি না। ওরা কি দেওয়ার কথা বলতেছে আমার মাথায় কিছু ঢুকতেছে না। আমি ওদের বলি, আরে তোরা বল না কিসের কথা বলতেছিস? ওরা বলে, আরে কিছু না বেটা, তুই যা এখন রুমে যা। এই বইলা ওরা আমাকে জোর করে রুমের মধ্যে ঢুকাই দেয়। এরপর বাইরে থেকে ওরা দরজাটা লাগাই দেয়। আমিও রুমে ঢুকে ভেতর থেকে দরজাটা লক করে দিই। দরজা লাগিয়ে আমি বিছানার দিকে তাকাতেই বড় ধরনের একটা ধাক্কা খাই। মিম জিন্স আর টপ পরে আছে। এইটা দেখা আমি ওরে বলি, আরে আপনি এইগুলা কেন পরে আছেন আজকে? মিম বলে, কেন এইগুলা কি পরা খারাপ? আমি সেইটা বলি নাই আপনাকে, আমি বলছি আজকে তো আমাদের বাসর রাত, তাই না? আর আমি তো যতদূর জানি বাসর রাতে মেয়েরা শাড়ি পরে থাকে। আমার কথা শুনে মিম বলে, আমার ইচ্ছা হয়েছে আমি পড়ছি, আমি কি পরবো না পরবো এইটা কি তোর থেকে শিখতে হবে? আমি ওরে বলি, আপনি এখনো আমাকে তুই করে কথা বলবেন? এখন তো আমি আপনার স্বামী, আর বাঙালি মেয়েরা তো নিজের স্বামীকে তুই করে কথা বলে না। ও হাইসা বলে, তুই আমার স্বামী? হ্যাঁ আমি তো আপনার স্বামী, তাই না? আজকে তো আমাদের বিয়ে হয়েছে। মিম বলে, কিসের স্বামী তুই? হ্যাঁ, আমি তোকে স্বামী হিসাবে মানি না, আর কোনোদিন মানবও না। একটা কথা কান খুলে শুনে রাখ,
তুই কখনো এইটা ভাবিস না যে আমি তোকে স্বামীর অধিকার দিব। আর তুই যদি এটা করতে আসস তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। ওর কথা শুই না আমি কি বা বলবো। আমি ওরে আর কিছু না বলে চুপচাপ সোফায় চলে আসি, কারণ আমি জানি যে ওই আমার সাথে এক বিছানায় আর শুবে না। ওর কথাগুলো শুনেই বোঝা যাইতিছে আমি যে নিজে থেকে সোফায় শুতে যাব এইটা হয়তো ও আশা করে নাই। এরপরেও ও আমাকে বলে, এই যে শোন, আমি ঘুমাইলে ভুল করেও আমার সাথে কিছু করতে আসবি না। আর আমার ঘুমের মধ্যে যদি উল্টাপাল্টা কিছু করস তাহলে তোকে একদম খুন করে ফেলবো বলে দিলাম। আমি ওরে ছোট্ট করে বলি, আমি একজন মানুষ, কোনো অমানুষ না। এরপর আমি ঘুমাই পড়ি। সকালের মিষ্টি আলোয় আমার ঘুম ভাঙে। ঘুম ভাঙতেই আমার মিমের দিকে চোখ যায়। ও আমার দিকে কাত হয়ে শুয়ে আছে, দুই হাত একসাথে করে গালের নিচে দিয়ে শুয়ে আছে সুন্দর করে। ওরে দেখতে অনেকটা পুতুলের মতো মনে হইতিছে। ওরে ঘুমন্ত অবস্থায় দেখলে কেউ বুঝতেই পারবে না ও কতটা চঞ্চল, একেবারে নিষ্পাপ মনে হইতিছে ওরে। আমি কতক্ষণ ওর দিকে তাকায় আছি এইটা বলতে পারবো না। আমার ঘোর কাটে মিমের ডাকে, ওই শয়তান তুই ওইভাবে আমারে দেখোস কেন? কই আপনারে দেখতেছি, আমি তো ঘড়ির দিকে তাকাইছিলাম। ও বলে, দেখ তুই আমার সাথে চালাকি করবি না। আমি দেখতেছিলাম তুই কেমন করে যেন আমার দিকে তাকাইছিলি। আমি ওরে বলি, আচ্ছা এসব বাদ দেন, আগে বলেন রনি আপনারে বিয়ে করতে আসলো না কেন? এইটা শুনতেই মিমের মুখটা কালো হয়ে যায়। আমি ওরে আমার ফোনটা আগিয়ে দিয়ে বলি, এই যে নেন, রনির সাথে কথা বলেন। মিম আমার কাছে থেকে ফোনটা নিয়ে একটা নাম্বার টাইপ করে, তারপর তারে ফোন দেয়। ফোন দিয়ে বলে যে কই আছো তুমি আর কেমন আছো। আমি যতদূর তাদের কথা শুনে বুঝতেছি রনি এখন তাদের বাসায় আছে। একটা সময় মিম বলে, তুমি চিন্তা করো না বাবু, আমি কিছুদিন পরেই এই হাবারে ডিভোর্স দিয়া তোমারে বিয়ে করব। তুমি কি আমারে মাইনা নিবা না? এরপর তারা আরো কিছু কথা বলে। আমি শুধু দাঁড়ায়া দাঁড়ায়া তাদের কথাগুলো শুনতেছিলাম। মিমের কথাগুলো শুনে আবার আমার মনটা খারাপ হয়ে যায়। সে নাকি আমারে ডিভোর্স দিবে। আমি কি তারে পেয়েও আবার হারাবো? এরপর আম্মু আয়েশা বলে যে নিচে যাইতে। নিচে আয়েশা দেখি জাভেদ আর আশিক বইসা আছে। জাভেদ আমাকে দেখা বলে, কিরে মামা, বিড়াল কয়টা মারলি রাতে? আমি ওর মাথায় টোকা দিয়া বলি, আরে তোর বাপরে আমি মামা বলি, আর সেইখানে তুই আমারে মামা বলতেছিস? ও বলে, আরে আমি কি তোরে ভাই হিসাবে এখন কথাটা বললাম? আমি তো বন্ধু হিসাবে তোরে বলতেছি। আশিক বলে, মামা বল না কালকে রাতে কি হয়েছে? আমি বলি, হব বেটা, এগুলা কি বলিস? জাভেদ বলে, ও এখন তো বলবা না, তোমার জন্য যে এত কষ্ট করলাম সেইগুলা কিছু না তাই না? আমি তাকে বলি, তোরা আবার কি কষ্ট করলি আমার জন্য? আশিক বলে, তোর কি মনে হয় বিয়েটা এমনি এমনি হয়ে গেল তোর সাথে মিমের? আমি বলি যে এমনি এমনি হবে কেন, বর আসে নাই তার জন্য হয়েছে। জাভেদ বলে, আরে বর আসে নাই কেন সেটা কি তুই জানিস? হয়তো কোনো বিপদে পড়ছিল ওই জন্য আসতে পারে নাই। এইটা শুই না আশিক বলে, আরে শোন, আমরা তোর বন্ধু, আমরা কি তোর কষ্ট দেখতে পারবো বল? আমরা মিমের বরকে কিডন্যাপ করছিলাম। আশিকের কথা শুই না আমি চোখ বড় বড় করে তার দিকে তাকাই। কিডন্যাপ করছিস মানে? আমি তো কিছুই বুঝতেছি না।